তিনি আধুনিক অ্যাটমিক থিওরি বা পারমাণবিক তত্ত্বের জনক। তিনি আবহাওয়ার পূর্বাভাস বিষয়ক গবেষণা করা বিজ্ঞানীদের মধ্যে একজন অগ্রপথিক। আবহাওয়া বিদ্যা নিয়ে তার গবেষণা আধুনিক আবহাওয়া বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছে। তিনি গবেষণা করেছিলেন বর্ণান্ধতা নিয়েও। রসায়নে তার 200 বছর পুরনো গবেষণা এখনও সদর্পে টিকে রয়েছে। রসায়ন বিজ্ঞানকে কম করে হলেও শতবর্ষ এগিয়ে দিয়ে গিয়েছেন এই ব্রিটিশ বিজ্ঞানী জন ডাল্টন। 1766 সালের 6ই সেপ্টেম্বর ইংল্যান্ডের ইগলসফিল্ডে জন্মগ্রহণ করেন বিজ্ঞানী জন ডাল্টন। যখন তিনি ধর্মের কিছুই বোঝেন না, তখন থেকেই ধর্মীয় ভিন্ন মত পোষণকারী হিসেবে বঞ্চনার শিকার হতে থাকেন জন ডাল্টন। কারণ তার বাবা মা উভয়েই জর্জ ফক্সের প্রতিষ্ঠিত কোয়েকা নামক ধর্মীয় মতে বিশ্বাসী ছিলেন, আর কোয়েকা সমাজের সদস্যদেরকে বিধর্মী বলেই আখ্যা দিয়েছিল ইংল্যান্ডের চার্চ। ফলে প্রাথমিক শিক্ষা থেকে উচ্চশিক্ষা সকল ক্ষেত্রেই বাধার সম্মুখীন হয়েছেন জন ডাল্টন। বস্তুত উচ্চশিক্ষায় প্রবেশই করতে পারেননি জন ডাল্টন। 11 বছর বয়সে জন ডাল্টন একটি কোয়েকা স্কুলে ভর্তি হন। অল্প সময়ের মধ্যেই স্কুলের সেরা ছাত্র হিসাবে আত্মপ্রকাশ করেন। তবে স্কুল নয়, তার শিক্ষক তিনি নিজেই। শৈশব থেকেই জন ডাল্টন স্বশিক্ষায় শিক্ষিত হতে শুরু করেছিলেন। তিনি নিজের চেষ্টায় বিজ্ঞান গণিতে দক্ষতা লাভ করেন, পাশাপাশি ল্যাটিন, গ্রিক, ফ্রেঞ্চ ভাষার ক্লাসিক্যাল শিক্ষা লাভ করেন। আশ্চর্যের ব্যাপার, মাত্র 15 বছর বয়সে শিক্ষকতা শুরু করেছিলেন জন ডাল্টন। বাড়ি বাড়ি গিয়ে টিউশনি নয়, স্কুলের শিক্ষকতা। নিজের শহর ইগলসফিল্ড থেকে 40 মাইল দূরে কেন্ডাল শহরে তার বড় ভাই একটি কোয়েকা বোর্ডিং স্কুল চালাতেন। সেখানেই শিক্ষকতা শুরু করেন। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত থাকা জন ডাল্টন আর শিক্ষকতা ক্যারিয়ারের 4 বছরের মাথায় 19 বছর বয়সী ডাল্টন সেই স্কুলের প্রধান শিক্ষক হয়ে যান। 1793 সাল পর্যন্ত ডাল্টন সেই স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছিলেন। সে বছরই ম্যানচেস্টারে নিউ কলেজ নামক একটি ভিন্ন মত সমর্থনকারী কলেজে গণিত এবং প্রাকৃতিক দর্শনের শিক্ষক হিসাবে যোগদান করেন জন ডাল্টন। আর এখান থেকেই ডাল্টনের বিজ্ঞানী হয়ে ওঠার যাত্রা শুরু। কলেজের ল্যাবে গবেষণা শুরু করেন তিনি। 1 বছরের মাথায় লিখে ফেলেন তার প্রথম গবেষণাপত্র, এক্সট্রা অর্ডিনারি ফ্যাক্টস রিলেটিং টু দ্য ভিশন অফ কালার্স। গবেষণাটি ছিল বর্ণান্ধতা নিয়ে। ডাল্টন ছিলেন বর্ণান্ধ এবং তিনি লক্ষ্য করেন তার পরিবারের অনেক সদস্যই বর্ণান্ধ ছিল। তিনি অনুধাবন করলেন বর্ণান্ধতা জন্মগত এবং বংশগত সমস্যা। এ ব্যাপারটি তিনি তার গবেষণাপত্রে উল্লেখ করেন। উল্লেখ্য, বর্ণান্ধতা নিয়ে ডাল্টনের গবেষণায় ছিল এ বিষয়ে প্রথম প্রকাশিত কোনো গবেষণাপত্র। যদিও বর্ণান্ধতা বিষয়ক ডাল্টনের গবেষণাটি শেষ পর্যন্ত ভুল প্রমাণিত হয়, তবু এ বিষয়ে গবেষণার পথ মূলত তিনিই দেখিয়ে গিয়েছেন। আর প্রাথমিকভাবে তো বর্ণান্ধতাকে ডাল্টনিজম বলেও আখ্যা দেওয়া হতো। 1800 সালে যখন নিউ কলেজ আর্থিক সংকটে পড়ে, তখন ডাল্টন নিউ কলেজ থেকে পদত্যাগ করেন। এই সময় জীবিকা নির্বাহে তিনি গণিত এবং রসায়নের গৃহশিক্ষক হিসাবে কাজ শুরু করেন। তবে আর্থিক টানাটানির মধ্যেও তার গবেষণা থেমে থাকেনি। তিনি এই সময় তাপের পরিবহন, তাপ দ্বারা গ্যাসের বিকিরণ, আলোর ধর্ম, অরোরা বোরিয়ালিস এবং আবহাওয়া বিদ্যা নিয়ে গবেষণা করেছেন। 1802 সালে ম্যানচেস্টার থেকে ডাল্টনের গ্যাস এবং তরলের প্রসারণ সম্পর্কিত গবেষণাটি প্রকাশিত হলে হইচই পড়ে যায় বিজ্ঞানী মহলে। গবেষণাটি আক্ষরিক অর্থেই গ্যাসের ধর্ম বিষয়ক গবেষণার জন্য যুগান্তকারী ছিল। সিদ্ধান্ত সকল গ্যাসকেই অত্যন্ত নিম্ন তাপমাত্রায় এবং অত্যাধিক চাপে তরলে পরিণত করা সম্ভব। কোনো আবদ্ধ পাত্রে স্থায়ী আয়তনে গ্যাসের চাপের ওঠানামা এবং তাপমাত্রার উপর নির্ভরশীল। 1803 সালে জন ডাল্টন গ্যাসের আংশিক চাপের বৈপ্লবিক সূত্র প্রকাশ করেন, যা আজ অবধি বিশ্বের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের রসায়ন গবেষণাগারে গবেষকগণ মেনে চলেন। আর প্রতিটি শিক্ষার্থী তার উচ্চ মাধ্যমিক স্তরের বইয়ে পড়ে থাকেন সেই সূত্র। গ্যাস নিয়ে গবেষণা করে ততদিনে প্রথম সারির বিজ্ঞানীদের তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছেন জন ডাল্টন। তবে তার ভাবনা খেলে গেল অন্যদিকে। তিনি ভাবতেন গ্যাস নামক এই অদৃশ্য বস্তুটির ওজন যে ক্ষুদ্র বস্তুর কারণে পরিমাপ করা যায়, তা আসলে কি হতে পারে। এই ভাবনা তাকে নিয়ে গেল প্রাচীন গ্রিসের বিজ্ঞানী ডেমোক্রিটাসের কাছে, যিনি 2000 বছর আগে প্রথম ধারণা দেন সকল বস্তুই অত্যন্ত ক্ষুদ্র কিছু দ্বারা গঠিত, যার নাম পরমাণু।
ডেমোক্রিটাস আরও বলেছিলেন পরমাণু অবিভাজ্য। এসব নিয়ে গবেষণা করতে করতে 1808 সালে ডাল্টন প্রকাশ করলেন একটি সূত্র বা ডাল্টনের সূত্র। ডাল্টনের এই গবেষণা ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। ডাল্টন জল, অ্যামোনিয়া, কার্বন মনোক্সাইডের মতো যৌগের গঠন ডায়াগ্রামে এঁকে চিত্রিত করেন। যদিও তার ডায়াগ্রামে বেশ কিছু ভুল ছিল বলে জানা যায়, তবুও তার সময় সেগুলো ছিল বিস্ময়কর। ডাল্টনের গবেষণা প্রকাশ পাওয়ার কিছুদিন পরেই অ্যামেদিও অ্যাভোগাড্রো ডাল্টনের ভুলগুলো সংশোধন করেন এবং একটি নতুন গবেষণাপত্র প্রকাশ করেন। ডাল্টনের পরমাণুবাদের সবচেয়ে বড় ভুল হচ্ছে পরমাণুকে অবিভাজ্য বলা। আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে পরমাণু বিভাজ্য। ডাল্টন বলেছেন একই মৌলের পরমাণু একই ভরের, কিন্তু এই সিদ্ধান্তটি ভুল। ডাল্টন ছিলেন চাকচিক্য বর্জিত সাদামাটা একজন মানুষ। তিনি আমৃত্যু একজন বিশ্বাসী কোয়েকা মতাবলম্বী ছিলেন। নিজের জীবনকে গবেষণা এবং ধর্মের প্রতি উৎসর্গ করে দিয়ে বিয়েও করেননি এই বিজ্ঞানী। তার গবেষণা ও কাজ নিয়ে প্রশংসা শুনতে তার মোটেও ভালো লাগতো না। তিনি অনেক সম্মানজনক বক্তৃতা দেওয়া থেকে নিজেকে দূরে রেখেছেন, কেবল সেখানকার লোকজনের অতিরিক্ত প্রশংসার ভয়ে। 1810 সালে তিনি রয়্যাল সোসাইটিতে সদস্য হবার প্রস্তাব ফিরিয়ে দেন। 1826 সালে পরমাণুবাদের জন্য তাকে রয়্যাল মেডেল দেওয়া হয়। শোনা যায় তিনি পুরস্কার গ্রহণ করার জন্য নিজে না গিয়ে অন্য কাউকে পাঠানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, কিন্তু কমিটি গো ধরায় শেষ পর্যন্ত তাকেই যেতে হয়েছিল। পরবর্তীকালে ফ্রেঞ্চ একাডেমি অফ সায়েন্স, আমেরিকান একাডেমি অফ সায়েন্স সম্মানে ভূষিত হয়েছিলেন জন ডাল্টন। 77 বছর বয়সে জন ডাল্টন 1844 সালের 27 জুলাই হৃদরোগে আক্রান্ত হয়ে পরলোক গমন করেন। তাকে ম্যানচেস্টারের আর্ট উইক সমাধিস্থলে সমাহিত করা হয়। সময়ের সাথে রসায়ন উন্নত হবে, পরমাণুবাদ উন্নত হবে, এই ছিল ডাল্টনের ভাবনা। কিন্তু জন ডাল্টনের অবদান বিজ্ঞান ক্ষেত্রে কোনোদিনও ম্লান হবার নয়। আজকের ভিডিওতে আপনারা শুনলেন আধুনিক পরমাণুবাদের জনক এবং বিখ্যাত রসায়নবিদ জন ডাল্টনের বর্ণময় জীবন বৃত্তান্ত। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন সবাই। নমস্কার।